আমার চাকরির পরিসর হোক অথবা সংস্কৃত অঙ্গন হোক, আমাকে এনজয় করতে হয়, আমার ভালোবাসতে হয়, ভালো লাগতে হয়। ভালো লাগা ছাড়া আসলে কোনো কাজ আমি করতে পারি না, এবং সেটারই মনে হয় একটা আউটপুট চলে আসে, ব্যাপারটা এরকম। তো যখন কাজটা করি ওই নিষ্ঠাটা, ওই সময়টা, ওই শ্রমটা, এফোর্টটা প্রতি কাজ করে, তখন আসলে এটার জন্য আমি কি পাবো, পুরস্কৃত হব কি না, সেই ব্যাপারটা কাজ করে না। এবং আমার আরেকটা একটু যুক্ত করতে চাই, আমার কখনো কোনো পদের প্রতি কোনো আলাদা করে আকর্ষণ বা ইচ্ছা একেবারেই নাই, যে হয় না যে সংস্কৃত অঙ্গনে আমি এই জোটে আছি বা ওই পরিষদে আছি, আমি এখন একটা পদে জন্য অ্যাপ্লাই করতে পারি, আমি একটা দায়িত্ব নিব, একটা বড় আমার সম্মাননার ব্যাপার আছে, যেহেতু ওইটার প্রতি আমার টোটালি কোনো আগ্রহ নাই। আমার আগ্রহটা একেবারেই সাংস্কৃতিক কর্মকাণ্ডে, পারফর্মিং আর্টে একেবারেই। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো জব বা কোনো পদের প্রতি কোনো আলাদা করে লোভ বা আকাঙ্ক্ষা বা ইচ্ছা একেবারেই সেটা আমার নাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেবারো টিভির সাহিত্য অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি আফসান নিজাম। আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন ফারিন তামান্না একাধারে আবৃত্তি শিল্পী, থিয়েটার কর্মী, সাথে নৃত্যশিল্পীও। ফারিন তামান্না, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা জানতে চাইব, আপনি একজন সাংস্কৃতিক কর্মী, সাংস্কৃতিক যোদ্ধা, আপনার এই সাংস্কৃতিক যুদ্ধ হয়ে যাওয়ার গল্পটা একটু জানতে চাই। আমি ছোটবেলা থেকেই দেখতাম যে সংস্কৃতির প্রতি আমার একটা আকর্ষণ বোধ কাজ করত, আমাকে টানতো বলতে পারেন। আমার স্কুল থেকেই বা আমার আশেপাশের পরিবেশ সব কিছু আমি দেখতাম যে গান আমাকে খুব আকৃষ্ট করে, গানের প্রতি একটা আলাদা ভালোবাসা আমার ছিল, নাচের প্রতি অসম্ভব। তখনও আমি আসলে জেনে উঠতে পারি নাই যে কবিতাকে নিয়ে আমি কোনো কাজ করব কি না, এরকম কোনো ব্যাপার ছিল না। কিন্তু আমি দেখতাম যে এটা আমি এখন বুঝতে পারি যে আমি আসলে মনে প্রাণে একজন সংস্কৃত মনা মানুষ। আমার একটা হয় না যে ভালোবাসাটা তো আসলে জোর করে কোনো কিছুর প্রতি আনা যায় না, ভালোবাসাটা হৃদয় থেকে আসতে হয়, ভেতর থেকে আসে। তো ব্যাপারটা এরকমই আসলে। আমার স্কুল ছিল ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ। আমাদের স্কুলে অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হতো, পড়ালেখার পাশাপাশি হতো, এবং আমি সবসময় কারিকুলার মধ্যে আমি অংশগ্রহণ করতাম। তো এটা আমার একটা প্রচণ্ড ভালো লাগা থেকেই আমার অংশগ্রহণ ছিল। নাচের আমার সেরকম কোনো স্কুলিং ছিল না, আমি ছোটোবেলায় মূলত গান শিখতাম। গানের তালিম আমার নেওয়া হয়েছিল আমার হিন্দোল সঙ্গীত একাডেমিতে। আমি ক্লাসিক্যাল এবং নজরুলগীতির উপর কোর্স করেছিলাম, কিন্তু সেটা আমি কমপ্লিট করতে পারিনি। তো জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, আমার মায়ের অনেক দায়িত্ব ছিল, সব দিক সামলায় মেয়েকে সময় দিয়ে, যেটা হয় আমাদের অনেক কিছু ফেস করতে হতো ওই সময়। তো স্কুলে যেটা হতো, নাচের প্রোগ্রাম হলে আমি অংশগ্রহণ করতাম, কিন্তু আলাদা করে কিন্তু আমার নাচের কোনো স্কুলিংটা ছিল না। তো কিন্তু ওই যে ভালো লাগার জায়গা থেকে দেখা যেত যে আমি হিন্দোলে, আমি সঙ্গীত একাডেমিতে আমি গান করছি, আমার মা হয়তো দেরি করে আমাকে নিতে গেল, আমি গানের ক্লাসটা শেষ করে নাচের ক্লাসের সামনে দাঁড়িয়ে ওই টিচারের যে ইনস্ট্রাকশন সেটা আমি ফলো করছি, মানে মনে মনে আমি মাথায় রাখছি, মানে নাচের মুদ্রাগুলো আপনার মাথায় আমার নিয়ে নাচের প্রতি এতটা আমার ভালোবাসা এবং আগ্রহ কাজ করতো ছোটবেলা থেকে। তো আমি তখন মনে রাখতাম, এবং বাসায় যেয়ে আমি আয়নার সামনে দাঁড়িয়ে লুকিয়ে গেট বন্ধ করে অথবা বাথরুমে, যেহেতু বললাম যে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, এখন যেমন আমার মেয়ে পাচ্ছে, আমরা যে প্রাইভেসি ব্যাপারটা আমাদের এখন অনেক বেশি আমরা পাই, তখন কিন্তু এতটা প্রাইভেসি ব্যাপারটা আমাদের ছিল না। তো একটা নিজস্ব জায়গা তৈরি করাটাও একটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। তো ওই জায়গাটা থেকে আমি হয় বাথরুমে অথবা যদি কখনো কোনো সুযোগ হয় একা থাকার, তখন আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে প্র্যাকটিস করে নিতাম। এটা ছিল ব্যাপার। টেলিভিশন দেখেও তোলার চেষ্টা করতাম, এবং কোনো জন্মদিনের প্রোগ্রাম বা কোনো কিছু হলে করতাম। বিয়ের প্রোগ্রামগুলোতে তো সুযোগ পেলে মনে হতো যে খুব একটা বড় সুযোগ। হ্যাঁ হ্যাঁ। তো পড়ালেখা শেষ করে যখন আমি চাকরি ক্ষেত্রে যুক্ত হই, তো সেখানেও ছিল আমার, আমি তখন মাস্টার্সে পড়ি, তো অনেকটা ওয়াকিং ইন্টারভিউর মতো। তো আমার এক ফ্রেন্ড বললো যে অ্যাডভার্টাইজিং এজেন্সিতে দে আর লুকিং ফর ক্যান্ডিডেট, তো আমি ইন্টারভিউ দিতে পারি। তো এটা জাস্ট একটা মজার ছলে খুব একটা ইন্টারভিউ দেওয়া ছিল। অফিসটা এত সুন্দর ইন্টেরিয়র, অ্যান্ড যিনি আমার ইন্টারভিউটা নিলেন
একদম এত ইনফর্মাল ছিল কথা বলে, তো উনিও খুব ইমপ্রেস ছিলেন, আমারও খুব ভালো লেগে গেল। তো মনে হলো যে আচ্ছা জব করব, এত সুন্দর মানে ক্রিয়েটিভিটি আমাকে ব্যাপারটা খুব টানতো। তো তখন আমি যুক্ত হয়ে যাই, আমি পড়াশোনা করছি, পাশাপাশি আমার প্রথম জব অ্যাডভার্টাইজিং এজেন্সিতে ছিল। তো দেখতাম যে আমি আমার ন্যাকের যে জায়গাটা আমি মিস করি যে নাচের, তো একটু অন্যরকম কিছু ট্রাই করতে পারি কিনা। আমি এরপর এলিয়াস ফ্রান্সিসে গেলাম, সেখানে হচ্ছে মডার্ন ড্যান্স, সালসা বাচাতে একটু অন্যরকম ফর্ম, সেটা যেটা আমরা ল্যাটিন ড্যান্স বলি। তো দেখে আমার খুব আগ্রহ হলো, ভালো লাগলো। তারপর আমি হচ্ছে সেখানে আমি অ্যাডমিশন নিয়ে নিই, সেটা আমার শেখার আগ্রহের জায়গাটা অনেক বেশি। তো পরে হচ্ছে অনেকটা বড় বেলাতেই তারপর আমি সেই কোর্স জয়েন করি। এরপর আমি রাশিয়ান কালচার সেন্টারে করেছি। তো এরকম বিভিন্ন হাভানা সালসার সাথে আমি আছি, আমি অলরেডি সার্টিফাইড ল্যাটিন ড্যান্সার। তাহলে আপনি ইউরো ডান্সের সাথে বেশি, ওইটা একটা নতুন ফরম্যাট, তো মানে যেটাই হোক এনিথিং রিলেটেড উইথ ড্যান্সিং, যেটাতে বডি মুভমেন্টস অ্যালং উইথ মিউজিক, এটা হচ্ছে একটা ভালো লাগার জায়গা, একটু অন্যরকম ফরম্যাট ছিল। তো আমার কিউরিওসিটি ছিল অনেক, তো ওইভাবে শেখাই। এবং এটা হচ্ছে অ্যাডাল্টদের জন্য, যেহেতু আমি একটা অ্যাডাল্ট স্টেজে, আমি ছোটোবেলায় তো না, আমি তো একটা অ্যাডাল্ট বয়সে এসে শিখছি, তো ওই জায়গাটা থেকে ছিল। এরপর কাজের প্রেশার, কাজ পাশাপাশি ছিল। এরপর বিয়ে যেটা হয়, আমার মেয়ে হয়, ওই সময় একটা লম্বা গ্যাপ ছিল। তারপর আমি আবার এর মধ্যে আমি 2007-এ টিএসসিতে আমাদের যে আবর্তন ঢাকা সরকল্পন নামে একটি সংগঠনে আমি যুক্ত হই। 2007 থেকে আমি যুক্ত থাকি। তারপর আমি বিভিন্ন অনুষ্ঠানেও অংশগ্রহণ করি। এরপর যেটা হয়, একটা লম্বা সময় গ্যাপ ছিল, বিয়ে, সংসার, বাচ্চা, রেসপন্সিবিলিটি, কাজ সব কিছু মিলে আমি আবার একটা লম্বা সময় গ্যাপ দিয়ে আবার আমি আমার সংগঠনের সাথে যোগাযোগ করি। ওখান থেকেও আমাকে ডাক দেওয়া হয়। তারপর বিভিন্ন অনুষ্ঠানে আমি যুক্ত, এখন আমি আছি, কর্মরত আছি আর কি। আপনি এখন কি এই সরকল্পের সাথে আছেন? সরকল্পনা, হ্যাঁ, আমার সংগঠন, মানে এটা তো পরিবারের মতো, এটা তো মানে এখন মানে কি, এটা আমি সারা জীবনই থাকবো। হ্যাঁ হ্যাঁ, এখন আমি কি আমার বাবা আমাকে ছেড়ে দিয়েছে ব্যাপারটা তো তা না। তো আমার কাছে সংস্কৃতি অঙ্গনটা আমার কাছে একটা এক্সটেন্ডেড পরিবারের মতো, পরিবারের একটা বাড়তি অংশ। তো সেটা তো আছেই, বাট শেখার যে জায়গাটা, সেটা তো আমাদের আবর্তনের কোর্স তো ওটা শেষ। আমরা যে যখন বৃন্দ কোনো পরিবেশনা হয় বা কোনো অনুষ্ঠান হয়, আমি তার সাথে আছি। আর আমি এখন ইন্ডিভিজুয়ালি এককভাবেও আবৃত্তি করছি। তো ভয়েস নিয়ে, কণ্ঠ নিয়ে কাজ করতে আমার ভালো লাগে, সুযোগ হলেই আমি করি। আর বিভিন্ন অনুষ্ঠানগুলোতে তো করে আসছি। নাচের প্রতি ভালোবাসাটা অন্যরকম। গানটা ছোটোবেলায় মূলত গানই গাইতাম, তো এখন হচ্ছে একটু হেলথ ইস্যুজের জন্য আমার একটু থাইরয়েড আছে, একটু দমের সমস্যা হয়, তো গানটা হচ্ছে শখের জায়গাটায় রেখেছি। গানটা নিয়ে আমি পারফরমেন্সের জায়গাটায় যাই না। গানকে খুব ভালোবাসি, মিস করি, কিন্তু গানের জায়গাটা, কারণ আমি আমার দৌড়টুকু জানি, আমি কতটুকুতে আমি কমফোর্টেবল, কতটুকু আমি পারি, ওই জায়গাটা নিজস্ব একটা জাজমেন্ট থাকে না। সো গানের জায়গাটা হচ্ছে যে একদম আমার নিজস্ব একটা, সেটা বন্ধু মহলে হতে পারে বা একটু আমি করলাম এরকম হতে পারে, কিন্তু স্টেজে পারফর্ম করার অবস্থায় আমি নাই বলে এটা আমার নিজস্ব জাজমেন্ট থেকে এটা আমি করি না, বাট আমি মিস করি। নাচটার ক্ষেত্রে এরকম কিছু পরিকল্পনা আছে, আর কণ্ঠ নিয়ে তো কাজ করছি। নাচের ক্ষেত্রে যেহেতু আমি এখন থিয়েটার কর্মী, থিয়েটারে কাজ করছি। থিয়েটারে যেটা হয়, আমি নাগরিক নাট্যাঙ্গনে আছি। হ্যাঁ, রিদি হক আপু হচ্ছে আমাদের নাগরিক নাট্যাঙ্গনের রিসেন্ট কোনো মঞ্চ নাটকে মঞ্চস্থ হয়েছে? হ্যাঁ, করেছি এখনো উল্লাসে, এবং সেখানে আমি তৃতীয় পুরস্কারও পেয়েছি, খুব কাকতালীয়ভাবে। তো একটা নিষ্ঠার ভালোবাসার জায়গা থাকে, আমি খুব আনন্দ নিয়ে, মানে সেটা আমার চাকরির পরিসর হোক অথবা সংস্কৃত অঙ্গন হোক, আমাকে কাজটাকে আমাকে এনজয় করতে হয়, আমার ভালোবাসতে হয়, ভালো লাগতে হয়। ভালো লাগা ছাড়া আসলে কোনো কাজ আমি করতে পারি না, এবং সেটারই মনে হয় একটা আউটপুট চলে আসে, ব্যাপারটা এরকম। তো যখন কাজটা করি, ওই নিষ্ঠাটা, ওই সময়টা, ওই শ্রমটা, এফোর্টটা প্রতি কাজ করে, তখন আসলে এটার জন্য আমি কি পাবো, পুরস্কৃত হব কি না, সেই ব্যাপারটা কাজ করে না। এবং আমার আরেকটা একটু যুক্ত করতে চাই, আমার কখনো কোনো পদের প্রতি কোনো আলাদা করে আকর্ষণ বা ইচ্ছা একেবারেই নাই, যে হয় না যে সংস্কৃত অঙ্গনে আমি এই জোটে আছি বা ওই পরিষদে আছি, আমি এখন একটা পদে জন্য অ্যাপ্লাই করতে পারি, আমি একটা দায়িত্ব নিব, একটা বড় আমার সম্মাননার ব্যাপার আছে, যেহেতু ওইটার প্রতি আমার টোটালি কোনো আগ্রহ নাই। আমার আগ্রহটা একেবারেই সাংস্কৃতিক কর্মকাণ্ডে, পারফর্মিং আর্টে একেবারেই। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো জব বা কোনো পদের প্রতি কোনো আলাদা করে লোভ বা আকাঙ্ক্ষা
আকাঙ্ক্ষা বা ইচ্ছা একেবারেই সেটা আমার নাই। তো আমি আমার প্রায়োরিটিটা ওই সংস্কৃতির কর্মকাণ্ডের জায়গায়, কলা, সাংস্কৃতিক কলা যেগুলো আমরা বলি, সেই জায়গাটায় কাজ করে। সেখান থেকে এখন আমি যেহেতু নাগরিকে যুক্ত হবার পর বুঝতে পেরেছি ওখানে সব কিছুই আসলে দরকার হয় একজন আর্টিস্টের। গান, আমাদের গান গেতে হয়, আমাদের নাচতে হয়, অভিনয় তো অবশ্যই আছে। অভিনয় জায়গাটায় আমার খুব একটা পাকাপোক্ত ছিল না। আমি করেছিলাম, আমি নাট্যযোদ্ধা দল থেকেও আমি শিল্পকলায় নাটক করেছি, ছোট একটা দলে ছিলাম, কিন্তু সেখানে শেখার জায়গাটা এতটা প্রবল ছিল না, যেটা আমাদের হৃদয়াপুর সাথে কাজ করে এখনো করছি। যে ফ্যামিলি, হ্যাঁ, জি, তাদের ডক্টর এনামুল হক তার স্যার, জি, মানে তার বাবা, তার মা, হ্যাঁ, লাকি ম্যাডাম, তাদের পুরো ফ্যামিলিটাই তো কালচারাল এবং প্রচন্ড ট্যালেন্টেড, মানে অসম্ভব ট্যালেন্টেড। আমি লাকিনা ম্যাডাম তো হচ্ছে স্ট্যান্ড করা ছাত্রী ছিলেন, এনামুল হক স্যার তো বুয়েটের অধ্যাপক ছিলেন, আর হচ্ছে আরভিকার্নেসায় হৃদয়াপু হচ্ছে আমার সিনিয়র বড় বোন, স্কুলে একই স্কুলে আমরা পড়েছি। না, হৃদয়াপু আমার 4-5 ব্যাচ সিনিয়র হবেন। তো লাকি ম্যাডামকেও দেখতাম সবসময় স্কুলে, যেতে ছোটবেলা থেকে যুক্ত ছিলাম, তো আমি তার সাথে, আচ্ছা, এটা এই জন্য বলতেছি আর কি। আচ্ছা, তো এটা আমার জন্য একটা প্রিভিলেজ, একটা বড়, মানে হয় কি যে যে কোনো সংগঠনে, হ্যাঁ হ্যাঁ, আবার যদি ধরেন যে আমার মেন্টর, সে অনেকটা বড় বোন তুল্য, এবং আপু খুব যত্ন নিয়ে, খুব কেয়ার করে, যেভাবে আপুর যে শেখানোর যে স্টাইলটা এবং আপুর যে ধৈর্যটা, খুব শেখার বিষয়। আমি প্রচণ্ডভাবে অনুপ্রাণিত হই, আমি এনজয় করি, আমি শিখি। এবং ক্লাসে মানে যখন রিহার্সাল চলাকালে খুব স্ট্রিক্ট থাকে, মানে আমরা ভয়ই পাই এবং মান্য করি, সম্মান করি। ভয়টা এরকম না, যে তার প্রতি সেই সম্মান বোধটা থাকে, অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, সেটা উনি রাখতে পারে, এটা উনি অর্জন করে। এবং ক্লাস থেকে, মানে রিহার্সালের রুম থেকে বের হলেই আমরা মনে হয় যে জাস্ট ভাই বোন অথবা ফ্রেন্ড, মানে আপু এতটা ফ্রেন্ডলি, এতটা ইজি থাকে। আমরা ঠিক একইভাবে শিখেছি যখন আমরা করেছি, আমিও তো সেখানে ছিলাম। তো এটা খুব দেখা, এটা আমার কাছে খুব উপভোগ্য একটা বিষয়। আরেকটা হচ্ছে ওনার এথিক্যাল যে জায়গাটা আমার খুব ভালো লেগেছিল, যে মানে আমরা কেন নাটক করি, আমরা কেন শিখছি এত কিছু, যদি আমরা বাস্তব জীবনে, আমাদের জীবনে সেটার প্রয়োগটা যদি আমরা করতে না পারি। আমি একজন সৎ মানুষের পক্ষে কথা বলবো, সততা নিয়ে কথা বলবো, কিন্তু আমি ব্যক্তিগত জীবনে আমি সেটা প্রয়োগ করলাম না, তাহলে এই থিয়েটারের উদ্দেশ্যটা কি? প্র্যাকটিক্যাল লাইফটা, এটার সাথে আমি আপনার সাথে একটু যোগ করি, যে রিলিজিয়ান, যে ধর্ম জায়গাটা, তারা তো নৈতিকতা শিক্ষা দেয়, এবং রাষ্ট্রের সাথে, দেশের সাথে যে দেশ প্রেমটা, সেটাও একটা নৈতিকতা শিক্ষা দেয়। আদর্শ লিপি আমরা পাঠ করেছি। হ্যাঁ, আমি একটু অন্য জায়গায় আসি, আপনার থিয়েটার জায়গা থেকে আসি, রিয়েল লাইফে আছি। আমাদের এই যে তারুণ্য কথা বলি, তারুণ্যরা তাদের নিজেকে ওন করছে, এবং বিশেষ করে নিজেকে ওন করছে এবং রাষ্ট্রকে ওন করছে। তারুণ্যর যে এই মুহূর্তগুলো আপনি কিভাবে ট্রিট করতে চান তাদেরকে? ওদেরকে তো স্যালুট করা উচিত, অবশ্যই ওরা সম্মানের যোগ্য। তাদের প্রতি বলবো, যারা ভালোর জন্য লড়ছে, যারা অন্যায়ের বিপক্ষে লড়ছে, যারা অন্যায়ের পক্ষে কাজ করছে, নিজের জীবন দিয়েছে, তো মানে কোনো কিছু চিন্তা করেন নাই, তো ওই জায়গাটা থেকে ওটা তো আমাদেরকেও এত আপাদ জনগণকে নাড়া দিয়েছে। হ্যাঁ, এবং ওরা তো একটা ইতিহাস সৃষ্টি করেছে। ওদের বিপক্ষে কথা বলার আসলে কিছু নাই, ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। কিন্তু এই যে যেটা আমরা বলি, ক্ষমতার হোক, কোনো কিছুতে মিসইউজ না হয়। হ্যাঁ, মানে হয় না যে অন্যরা যদি 10 জন ছাত্রের মধ্যে 8 জন খুব ভালো, 2 জন যদি খারাপ হয়, তাহলে কিন্তু ওদের উপরও দায়িত্বটা বর্তায়। তো এটাই হচ্ছে কথা। আমার কথা হচ্ছে, যারা ভালো করবে, যারা ন্যায়ের পক্ষে কথা বলবে, আমি তাদের পক্ষে। এখন তারুণ্য বলেই তারা যদি অন্যায় করে, আমি তো অন্যায়টাকে সাপোর্ট করতে পারি না। আমি দলের বাইরে চিন্তা করতে চাই। আমি যেহেতু রাজনীতি, আমি একটু বলি, দল আর হলো রাজনীতি। দল হলো একটা পার্টির জন্য কাজ করা, রাজনীতি হলো জনগণের জন্য কাজ করা। অবশ্যই, হ্যাঁ, আমি ওটাই বলতে চাচ্ছি যে দলের কোনো পক্ষে আমি কথা বলতেই চাই না, কোনো দলের পক্ষপাতিত্ব আমার নাইও। আমি ব্যক্তিগতভাবে, আমি একজন ইন্ডিভিজুয়াল পার্সন, আমার বোধ শক্তি আছে, আমার যে মননের জায়গাটা আছে, সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় আমার পাশের
বাসার বা পাশেই বা অচেনাও একজন যদি তাকে নির্মমভাবে হত্যা করা হয়, অন্যায়ভাবে হত্যা করা হয়, আমার কি মনটা, আমার দুঃখ হবে না, আমার কষ্ট হবে না? ও তাকে কি আমার আপন ভাই হতে হবে? তো ওই জায়গাটা, ওই মননের যে বোধটা, সেটা যদি আমাদের থাকে তাহলে তো আমাদের কষ্ট হবে, এবং সেই জায়গা থেকে আমার যদি সুযোগ হয় আমি কি ঝাঁপিয়ে পড়বো না, আমি প্রতিবাদ করব না? তো এখানে তো কেন আমার কোনো দলের হতে হবে? কারণ এই যে 200 জন লোক, আর আমি এমনিও এটা সারেন্ডার করি যে আমার সংস্কৃতির প্রতি যতটা আগ্রহ, আমি আগ্রহ পাই, খুঁজে পাই, আমি ভালোবাসা থেকে কাজ করি। রাজনীতিটা আমি ওইভাবে বুঝি না। আর যদি আরো একটু অ্যাপ্রোপ্রিয়েটভাবে বলতে পারি, চাই, রাজনীতির বাইরে তো আসলে আমরা কেউ না, রাজনীতির প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা সবাই জড়িত। রাজনীতির যে মার প্যাচ, সেটা যদি বলি, সেইটা আমি আসলে বুঝি না, সেটা আমি বুঝতেও চাই না, আমার আগ্রহের জায়গাটাই নাই। আমি চাই যে আমার মধ্যে, আমি মনে প্রাণে একজন সংস্কৃত মনা মানুষ, আমার ধারণা আমি একজন বোধ সম্পন্ন মানুষ, মানুষের ভালোতে আমার ভালো লাগে, মানুষের কষ্টে আমার কষ্ট লাগে। এই বোধগুলো যাতে এতটুকু কমন হতে পারে, আপনার আমাদের মতের বিরোধ থাকতেই পারে, কিন্তু এই বোধের জায়গাগুলো যাতে আপনার আর আমার থাকে, মতবিরোধ যাতে অপরাধে রূপান্তরিত না হয়, আমরা সেই যেটা মিনিমাইজ করে দিতে পারি। আরেকটা হচ্ছে যে অন্যায়ের সংজ্ঞাটাও যেন বদলে না যায়। আপনার বাবা করলে যদি অন্যায় হয়, আমার বাবা করলেও সেটা অন্যায়। আমি যদি আমার বাবা করলে যদি আমি সাপোর্ট করি, তাহলে তো আমি অন্যায়ের সাপোর্ট করলাম, আমি অন্যায়কারীর মধ্যে পড়ে গেলাম। তো আমাদের আইডিওলজির জায়গাটা যেন ঠিক থাকে, এটা। আর আরেকটা বলবো যে সুন্দর চিন্তা, আপনি যতটা সুন্দর চিন্তা করবেন, আপনার সৌন্দর্যটা আপনার চিন্তাধারার মধ্য দিয়ে প্রস্ফুটিত হবে। হ্যাঁ, এর সৌন্দর্যটা শুধু আপনার চেহারা না, রূপ না, আপনার গেট আপ না, আপনার মননটা, হ্যাঁ, আপনার মননশীল যে চিন্তাধারা, সেটাই কিন্তু প্রকাশ পায়। তো ওইটাই যে সংস্কৃতি মনা মানুষদের প্রতি সেই আলাদা এক্সপেকটেশনস থাকেই, যে আমরা একটু একটু হয়তো বেশি ভাবতে পারি, একটু সুন্দর করে চিন্তা করতে পারি, ওইটাই চেষ্টা করি, এই আর কি। বেসিক্যালি আমি খুব সাধারণ একজন মানুষ, আমি ওই ভালোবাসার জায়গা থেকেই করছি। এখন আমি কর্পোরেটে জব করতাম, বিদেশে একটা কোম্পানিতে জব করতাম, সেটা আমি ছেড়ে দিয়েছি। তো এখন আমি বেশিরভাগ সময়টাই আমি এসবে দিচ্ছি, আমার পরিবারকে দিচ্ছি, আমার মেয়েকে অনেক সময় দিতে হয়, তার বাইরে আমি এই অঙ্গনগুলোতে সময় দিচ্ছি এবং খুব ভালোবেসে দিচ্ছি। আর যেটা যুক্ত করতে চাচ্ছিলাম, যেহেতু থিয়েটারে কাজ করি, আপাতত আন্দোলনের সময় থেকে তো থিয়েটারের কার্যক্রম বন্ধ আছে, তো আমার হচ্ছে কোনো না কোনোতে কর্মকাণ্ডে, মানে সাংস্কৃতিক কর্মকাণ্ডে এনগেজ থাকতে হয়। আমি পছন্দ করি, না হলে আমি মেন্টালি মনে হয় যে আমি অসুস্থ হয়ে যাচ্ছি, এবং আমাদের যে ঘটনাগুলো ঘটছে এটা তো আসলে অসুস্থ হওয়ার মতোই। তো চেষ্টা করে এর মধ্যেও তো আমাদের বাঁচতে হবে, ভালো থাকতে হবে। তো আমি এখন সাতরি মেডিটেশন সেন্টারে ভরতনাট্যম, এটা একটা ক্লাসিক্যাল ফর্ম, হ্যাঁ, ওখানে আমি কাজ করছি। আমি একেবারে বিগিনার, এখানে আমি এখন কিন্তু একদম শুরু, এটার আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, একদম নতুন একটা কিছু আমি করছি। এই যে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ হলো। আমি এই প্রশ্নটাতে আসতে চেয়েছিলাম যে ভরতনাট্যমে কোনো ইয়ে থেকে, কারণ এটা হলো আমাদের মানে দক্ষিণ এশিয়ার, ভারতীয় উপমহাদেশের একটা নৃত্য, তো আমি আমার জন্য সম্পূর্ণ নতুন একটা নতুন বিষয়। আরেকটা বিষয় হলো যে আমাদের দেশীয় 2টা নৃত্য আছে, মানে বাংলাদেশে নৃত্য নাই, তার মধ্যে 2টা নৃত্য আছে। সেটা হলো যে একটা সাপুরে নৃত্যটা আমাদের একদম একেবারে আমাদের বাংলাদেশের নিজস্ব নৃত্য, হ্যাঁ। আরেকটা নৃত্য আছে, সেটা হলো গিয়ে এই মণিপুরিটা তো আমাদের মণিপুরে বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে, এবং পাহাড়ি যেসব ডান্সগুলো আমরা দেখি, সেটা তো আমরা 2 দেশ, কারণ বর্ডারের ওই পারেও তারা আছে, যেমন চাকমাটা বাংলাদেশেও আছে, ইন্ডিয়াতেও আছে, হ্যাঁ। এইভাবেই আমাদের এগুলো আসছে। আমাদের সাঁওতালিরা আমাদের এই পাশেও আছে, ওই পাশেও কিছুটা, দিনাজপুর কেন্দ্রিক যেটা, হ্যাঁ। আমার আবার পাহাড়ি নৃত্যটা খুব ভালো লাগে, সেই জায়গা থেকে বললাম। আমরা একটু সাহিত্যের যে আপনি আবৃত্তিতে চলে আসলেন, বা ডান্স রেখে, তারপরে হলো গান রেখে, এই আবৃত্তিতে চলে আসার হেতুটা কি? ওই যে বললাম, 2টিই আমার ভালো লাগার জায়গা। আমি কণ্ঠ নিয়ে কাজ করতে পছন্দ করি, আবার নাচের প্রতিও আমার আগ্রহ আছে। সো 2টা আলাদা আলাদা, নাচের ধরন, নাচের প্রকাশটা একরকম হয়, আবৃত্তির প্রকাশটা আরেক রকম হয়, কণ্ঠের কাজ। তো ওই জায়গাটা দেখি যে আমি যখন বুঝি যে এই লাইনগুলো আমাকে টানে, আমি যদি একটু নিজের মতো করে থাকি, একা সময় থাকি, আমার পড়তে ভালো লাগে, চিন্তা করতে ভালো লাগে, আমি কথা বললে
আমার বলতে ভালো লাগে, প্রকাশ করতে ভালো লাগে। তো হয় না যে কবিতার লাইনগুলো নর্মাল কথার কবিতার মধ্যে পার্থক্যটা কোথায়, হ্যাঁ? তো কেন কোনো কিছু রিডিং পড়লেই সেটা আবৃত্তি হয় না? তো এই যে বিশেষ যে জায়গাগুলো, কেন আমাদের সেই ভাবের জায়গাটা দরকার হয়, ওইখানেও সেই বোধের জায়গাটা দরকার হয়, ওইখানেও সেই পারফরমেন্সের জায়গাটা দরকার হয়। তো সব কিছু তো আসলে আর্ট। আই এম ভেরি মাচ মানে মাই মাইন্ড ইজ ফুল অফ আর্টস, এটা আমি বলতে পারি। আমি কতটা শিল্পী হতে পেরেছি আমি জানি না, শিল্পী হবার পথে, শিল্পী ভাবতেই চাই না, আসলে সংস্কৃতি কর্মী ভাবতে চাই, কিন্তু আমার মনের মধ্যে শিল্পত্ব আছে, সেটা আমি টের পাই। তো ওই জায়গাটা থেকেই আগ্রহগুলো কাজ করি। আর সবার তো অ্যাপ্রিসিয়েশন পাই, ভয়েস নিয়ে শুনি যে হ্যাঁ কণ্ঠটা ভালো, কণ্ঠের প্রয়োগ ভালো, ওই ওই জায়গাটা থেকে মনে হয় আচ্ছা কাজ করি এই। ধন্যবাদ। ফারিন তামান্না সম্পর্কে আমরা জানলাম তার একটাই ধ্যান এবং জ্ঞান, সেটা হলো সংস্কৃতি কর্মী হয়ে ওঠা। সংস্কৃতি কর্মী হয়ে ওঠার জায়গাটা সবাই যে আকাশচুম্বী সফল হবে সেই জিনিসটা যারা চিন্তা করে তারা হয়তো ফেল করে, আর যারা সারা জীবন এই সংস্কৃতিকে আঁকড়ে ধরে থাকে তারাই সফল কাম হয়। ধন্যবাদ ফারিন তামান্না, আমরা অনেকক্ষণ আপনার সাথে কথা বললাম। আমরা আগামীতে আপনার সাথে আবার কথা বলবো। আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আমাদের দর্শকের সাথে কিছু কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, আমি যে বলতে পেরেছি আমাকে সুযোগ দেবার জন্য। আমি একটা খুব সুন্দর সময় কাটালাম। অসংখ্য ধন্যবাদ, অনেক ভালো থাকবেন।